2036 সালে ভারত অলিম্পিক গেমসের আয়োজক দেশ হয়ে উঠতে চাইছে। সে বছর অলিম্পিকে পদক সংখ্যা 100 করার লক্ষ্য নিয়েছে, সেই লক্ষ্য নিয়ে এগোনোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খুব ভালো কথা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনেক কিছু করতে হয়। খেলাধুলোর কথা যখন এসেই পড়ল, তখন খুব ইচ্ছে করছে একটা প্রশ্ন আপনাদের করতে। মনসুখ মান্ডবীয়কে চেনেন? আমি নিশ্চিত অনেকেই চেনেন না। তাহলে পরিচয় করিয়ে দিই। মনসুখ মান্ডবীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, অথচ ইনি শতাব্দী প্রাচীন দুই ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। পারবেন কি করে? রাজনীতি করে আর সময় কুলিয়ে উঠতে পারেন না, খেলার মাঠে সময় কি করে দেবেন? তাই তার কাছে মোহনবাগান হয়ে যায় মোহন বেগান, আর ইস্ট বেঙ্গল হয়ে যায় ইস্ট বেঙ্গাল। বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখে নিন, শুনে নিন এবং বুঝে নিন। आज सरकार, फुटबॉल फेडरेशन और सभी हमारी 14 क्लब, जिसमें मोहन बेगन, ईस्ट बंगाल, मोहम्मडन, इंटर काशी, मुंबई, चेन्नई, दिल्ली, बेंगलुरु, गोवा, केरला, पंजाब, नॉर्थ ईस्ट, जमशेदपुर और उड़ीसा की आईएसएल लीग 14 फरवरी सैटरडे से स्टार्ट होगी। কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ঐতিহ্যের নাম মোহনবাগান ও ইস্ট বেঙ্গল। এই দুটি নাম শুধু দুটি ক্লাবের পরিচয় নয়, ভারতীয় ফুটবলের ইতিহাস, আবেগ ও সংস্কৃতির প্রতীক। অথচ সেই নামই সঠিকভাবে উচ্চারণ করতে পারলেন না দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়। ঘটনাটি নিছক ভাষাগত ভুল নয়, এটা একটা গভীর অবহেলার প্রতিফলন। মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল 1889 সালে। 1911 সালে ব্রিটিশদের বিরুদ্ধে আইএফএ শিল্ড জয় ভারতীয় ফুটবলের প্রথম জাতীয় গৌরব। অন্যদিকে ইস্ট বেঙ্গল যে ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে। ইস্ট বেঙ্গল শুধু একটি ক্লাব নয়, দেশভাগের পরবর্তী সময়ে উদ্বাস্তু মানুষের আত্মপরিচয়ের প্রতীক। ডার্বি মানেই দুই শিবির, দুই ইতিহাসের মুখোমুখি হওয়া। সেখানে প্রতিদ্বন্দ্বিতা যেখানে একটা অন্য আবেগের জন্ম দেয়। এই দুই শতাব্দী প্রাচীন ক্লাবের নাম ভুল উচ্চারণ মানে ইতিহাসের প্রতি অবজ্ঞা করা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কেবল প্রশাসক নন, তিনি দেশের খেলাধুলার মুখ। তার কাছ থেকে প্রত্যাশা থাকে যে তিনি দেশের প্রধান ক্রীড়া প্রতিষ্ঠান ও ক্লাবগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা রাখবেন। খেলোয়াড়, সমর্থক, রাজ্যগুলির ক্রীড়া সংস্কৃতির প্রতি সম্মান দেখাবেন। সেখানে দাঁড়িয়ে দুই সর্বাধিক পরিচিত ভারতীয় ফুটবল ক্লাবের নাম ভুল বলা লজ্জাজনক। এটা স্লিপ অফ টাং বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই নামগুলি ভারতীয় ক্রীড়া জগতের আইকন। মন্ত্রীর মনসুখ মান্ডবীয়র ভুল উচ্চারণ নিয়ে ট্রোলিং করা কিন্তু আমার উদ্দেশ্য নয়, আমার সেই বাসনাও নেই। কিন্তু ভেবে দেখুন, এই ঘটনা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের। কেন্দ্রীয় স্তরে আদৌ ফুটবলের মতো খেলাকে কোনো গুরুত্ব দেওয়া হয় কি? আইএসএল নিয়ে ভারতীয় ফুটবলের অচলাবস্থা দেখলেই তো বোঝা যায় যে এদেশে ফুটবলের কতটা গুরুত্ব আছে। একটা তথ্য আপনাদের দিই, ভারতের পুরুষ ফুটবল দল বর্তমানে বিশ্ব ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 142-43তম স্থানে রয়েছে। এশিয়ার নিরিখে সেই জায়গাটা 27তম স্থানে। অন্যদিকে চীন, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবের মতো দেশগুলো তাদের ফুটবলকে কোথায় নিয়ে গিয়েছে দেখুন।
আফ্রিকা তো গরিব দেশ, আফ্রিকা মহাদেশের দেশগুলো, ছোটো ছোটো দেশগুলো তো গরিব দেশ। সেই দেশের ফুটবলের অবস্থাও দেখুন, তারাও কোথায় পৌঁছে গিয়েছে। যেখানে ইউরোপ, লাতিন আমেরিকা বা পূর্ব এশিয়ার ফুটবল জাতীয় সংস্কৃতির অংশ, সেখানে ভারতে ফুটবল আজও অবহেলিত। বাজেট, পরিকাঠামো, তৃণমূল স্তরের উন্নয়ন সব কিছুতেই ক্রিকেট নির্ভরতা স্পষ্ট। কারণ কি বলুন তো? কারণ ক্রিকেট পণ্য, বিক্রি হয়। ক্রিকেট আজ আর খেলা নয়, ওটা একটা পিওর বিনোদনে পরিণত হয়েছে। আইপিএলের দিকে তাকান, তাহলেই বুঝবেন কি বলতে চাইছি আমি আর কি। কোটি কোটি টাকা উঠছে সেখানে, রয়েছে এর পেছনে দুর্নীতির অভিযোগও। ক্রিকেট এখন আর খেলা নয়, ক্রিকেট সফল বাণিজ্যে পরিণত হয়েছে, একটা ভালো প্রোডাক্ট যা থেকে পয়সা আসে। তাই গোটা দেশ জুড়ে ফুটবল অবহেলিত এবং অন্যান্য খেলাও। মন্ত্রীর এই ভুল উচ্চারণ সেই অবহেলারই প্রতীক। মানে ময়দান থেকে ক্রিকেট দুনিয়া সব জায়গাতেই রয়েছে রাজনীতিবিদদের অবাধ যাতায়াত। ক্রিকেট বোর্ডের ক্ষমতাই তো জয় শাহের হাতের মুঠোয় বন্দী। কে এই জয় শাহ? উনি কি কোনো ক্রিকেটার? কোনো দিন ক্রিকেট খেলেছেন? ক্রিকেট খেলা বা বোঝার দরকার কি? দরকার নেই। জয় শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র, এটাই যথেষ্ট। আর তাই জয় শাহের ব্যবসাও ফুলে ফেঁপে উঠছে। এখন তো উনি আবার আইসিসির হর্তাকর্তা। সামান্য মুস্তাফিজেরকে নিয়ে আইপিএলে খেলানোর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেন। একটা সামান্য বিষয় নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চাপানো তো শুরু হয়ে গেল। টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মানে ভারতে এসে যে বাংলাদেশ খেলবে না তা নিয়ে কি চলছে দেখুন, আপনারা সেটাই জানেন, সবাই জানেন সেটা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের ক্রিকেটারদের যদি আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা চাপাতেই হতো, তাহলে নিলামে অংশ নিতে দেওয়া হয়েছিল কেন? তখনই তো এই নির্দেশ জারি করা যেত। যেমন পাক ক্রিকেটারদের ওপর আগে থেকেই এই নিষেধাজ্ঞা চাপানো রয়েছে, বা পাক ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না। বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাব যেভাবে উগ্র হয়ে উঠছে, সেটা ঠিক কথাই। তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরাও কঠোর মনোভাব দেখাবো, তাই না? কিন্তু তা কি শুধু খেলার ময়দানে সীমাবদ্ধ থাকবে? গুজরাতের মুদ্রা পোর্ট নিয়ে তো বাংলাদেশের সঙ্গে অবাধে বাণিজ্য চলছে, মানে ওখানে পোর্ট দিয়ে। বাংলাদেশের সঙ্গে মুদ্রা পোর্টের বাণিজ্য মূলত কন্টেনার ও বাল্ক কার্গো নির্ভর আর কি। ভারত থেকে বাংলাদেশে এই বন্দরের মাধ্যমে কি যায়? ওই প্রধানত পাঠানো হয় কয়লা, পেট্রোলিয়াম, গম ও চালের মতো খাদ্যশস্য, স্টিল, লৌহজাত পণ্য, আর কি সিমেন্টের কাঁচামাল এবং বিভিন্ন শিল্প পণ্য আর কি। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে আসে সেখানকার তৈরি পোশাক, জুটজাত অর্থাৎ পাটজাত পণ্য, আর কিছু কৃষি পণ্য এবং হালকা শিল্পজাত সামগ্রী। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকলেও এই মুদ্রা পোর্ট দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য কিন্তু বন্ধ হয়নি। তার উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কেন হয়নি? খেলার ময়দানে যদি দুদেশের তিক্ততার সম্পর্কের রেশ ছড়াতে পারে, তাহলে দুদেশের মধ্যে বাণিজ্য কেন আর কি সমান তালে চলবে? সেখানেও তো সেই রেশ ছড়িয়ে পড়ার কথা। তার কারণ হচ্ছে মুদ্রা পোর্ট যেটা বন্দরটা, সেটা গৌতম আদানির। ফলে আদানি গোষ্ঠীর পকেটে কিন্তু হাত দেওয়া যাবে না। আর কেন যাবে না? কারণটা আপনারা জানেন। ক্রিকেট প্রশাসন, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মুদ্রা পোর্ট ঘুরে যদি আবার সেই কোট আনকোট মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের প্রসঙ্গে ফিরে আসি, তাহলে বলতে হয় যে দেশে ক্রীড়া নেতৃত্ব নিজেই ঐতিহ্যকে চেনে না, সেখানে খেলাধুলা এগোবে কিভাবে? উন্নত পরিকাঠামো ও সঠিক ক্রীড়া নীতি ছাড়া খেলাধুলার প্রসার ঘটে না, সেটা সম্ভব নয়। আবেগ ছাড়া প্রতিভা জন্মায় না। ফুটবল ও অন্যান্য খেলাধুলার প্রতি সেই আবেগ ও সদিচ্ছাটাই সরকারের নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল শুধু দুটো ক্লাব নয়, এরা জাতীয় ফুটবলের আত্মা। সেই আত্মার নাম ভুল উচ্চারণ করা মানে দেশের ক্রীড়া ইতিহাসটাকেই খাটো করা। এটা ব্যক্তিগত ভুল নয়, এটা একটা ব্যবস্থাগত ব্যর্থতা, আর সেটাই সবচেয়ে বড় লজ্জার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।